সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছুক্ষণ পর উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা। মেয়ে কানাডা থেকে ফেরার পর দাফন। ধানমন্ডিতে প্রথম জানাজায় অংশ নেন ডক্টর ইউনূস। 15 বছরে কর্ণফুলী দখলে মেতেছিল আওয়ামী লীগ। অবৈধভাবে বাজার করেন চট্টগ্রামের সাবেক মেয়র। বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে নদী ভরাট করে প্রভাবশালীদের ইজারা দেওয়ার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ পর। মরদেহ নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশর থেকে ফিরেই তিনি ছুটে চলে যান হাসপাতালে। হাসান আরিফের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে রাজনীতিবিদরা বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, দেশের 11তম অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছেলে মোয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে D8 সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের। গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। স্বজন মৃতভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবেডে আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম, আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। বাদ এশা ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আরিফের প্রথম নামাজে জানাজা। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় নামাজে জানাজা। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। দুদেশের সম্পর্ক উন্নয়নের পরামর্শ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত 15 বছরে কর্ণফুলী দখলের মহোৎসবে মেতেছিল আওয়ামী লীগের নেতারা। নদীর বুকে অবৈধভাবে মাছের বাজার গড়ে তুলেছেন সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। কর্ণফুলী রক্ষার দায়িত্ব যে সংস্থার, সেই বন্দর কর্তৃপক্ষ ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদী ভরাট করে ইজারা দিয়েছে প্রভাবশালীদের। নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, গত এক যুগে নদীর প্রশস্ততা কমেছে 400 মিটার। এই অবস্থায় সব সংস্থাকে নিয়ে নদী বাঁচানোর আশ্বাস জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী, কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে নদীটি এখন অস্তিত্ব সংকটের পথে। পানি প্রবাহ বাধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে মাছের বাজার সহ অসংখ্য অবৈধ স্থাপনা।
নদীতে মালামাল টানার কাজ করা সাম্পান মাঝিদের অভিযোগ, খোদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই 2016 সালে ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদীটির অনেকাংশ ভরাট করে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নিয়ে শাহ আমানত সেতুর পশ্চিমে অবৈধভাবে নতুন ফিশারি ঘাট গড়ে তোলেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। বন্দর কর্তৃপক্ষের সহায়তায় রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে সেতুর পূর্ব পাশে গড়ে তোলেন বিশাল বালুমহাল। নদীও ওখানে ছিল, এই বিল্ডিং এর ডাকা ছিল, এখান থেকে ভর্তি মানে এদিকে চলে এসছে। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন 1985 থেকে 2021 পর্যন্ত 36 বছরে নদীর প্রশস্ততা কমেছে 542 মিটার। সংগঠনের জরিপ অনুযায়ী গত এক যুগ আগেও শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলীর প্রশস্ততা ছিল 886 মিটার, এখন কমে হয়েছে 510 মিটারে। স্বপ্ন দেখার বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু আমরা কর্ণফুলীকে রাখছি না, এই না ভাবাটা বৃহত্তর একটি জনগোষ্ঠী সহ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাইকোর্টের নির্দেশে 2019 সালে নদীপাড়ের 200-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। 8 জানুয়ারি পর্যন্ত একটা এমবার্গো আছে, এই এমবার্গোটা উঠে যাওয়ার পরে আমরা কার্যক্রমে হাত দেব। বন্দর, সিটি কর্পোরেশন সহ অন্য যে সংস্থাগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সব মিলিয়ে আমাদেরকে যৌথ ভূমিকা রাখতে হবে। বেহাল দশা কর্ণফুলীর সঙ্গে সংযুক্ত 57টি খালেরও দখলে এগুলোর বেশিরভাগই শুরু হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় কর্ণফুলী নদী ছিল। ভূমিদস্যুদের কবলে পড়ে আমার উত্তরে প্রায় 200 মিটারের মতো নদী দখল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই বন্দরের প্রাণ এই কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়বে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের ভিসা বন্ধ থাকায় বিদেশ ভ্রমণে এখন পূর্বমুখী হচ্ছেন বাংলাদেশের পর্যটকরা। পছন্দের গন্তব্য তালিকায় থাকছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। তবে বাংলাদেশিদের জন্য সহজ গন্তব্য হওয়ায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বছরের শেষ ও শুরু 4 থেকে 5 মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা। তাই দেশের সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ বিমানবন্দরে। বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। দেশের বাইরে যাচ্ছে পরিকল্পনা নাই, দেশের বাইরে দেশের কক্সবাজার যাওয়া হচ্ছে অনেকদিন ধরে, ছেলেমেয়েরা পরীক্ষা শেষে যখন কক্সবাজার যাচ্ছে। ইন্ডিয়ার ভিসা অফ করার উপরে আমাদের ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের নির্ভরশীলতা থাকার কথা না, কারণ আমাদের অনেক ট্যুরিস্ট স্পট আছে, কক্সবাজার, সিলেট, তো মানুষজন এগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং, এই ডেস্টিনেশনগুলো এখন ভালো জনপ্রিয়তা পাচ্ছে। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। একটা পিক সিজন, তারপর হচ্ছে জুলাই আগস্টের যে দেশের যে সার্বিক যে অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে আসলে এবার একটা ঘোরার একটা টেন্ডেন্সিও কাজ করছে। সেই জায়গা থেকে আমি বলবো যে অপশনের জায়গা থেকে অনেকে ব্যাংকক যাচ্ছে, অনেকে কাঠমান্ডু যাচ্ছে। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেহেতু বিভিন্ন জায়গায়, সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। সব রুটেই কিন্তু আমরা ইন্ডিয়াতে যেতে পারি। যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু একটা বড় সংখ্যক ট্যুরিস্ট আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে থাকি। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজেই এইটা আমরা এমন মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেই রকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দূষণের কবলে ফেনী জেলার অর্ধ শতাধিক খাল ও শাখা নদীর অবস্থা এখন বেহাল, যা বিরূপ প্রভাব পড়ছে ভাটিশী জনপদে। চলতি বছরের আগস্টে ভয়াবহ বন্যার সাক্ষী এই জেলা। স্থানীয়দের অভিযোগ, বন্যা দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ খাল নদী দখল ও দূষণ। সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দিচ্ছেন নানা অজুহাত। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী সদরের দাউদপুর, পাগুলিছড়া, দমদমা খালের পাশে ময়লা আবর্জনা ফেলে আর বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী চক্র। প্রতিনিয়ত এমন দখলের পাশাপাশি দূষণের কবলে পড়ে বন্ধ হচ্ছে খালের পানি প্রবাহ। অথচ এই খালগুলো ছিল জেলার নৌবাণিজ্যের অন্যতম রুট। সংকুচিত হতে হতে এখন শুধু পয় নিষ্কাশনে ব্যবহৃত হচ্ছে। একই হাল জেলার প্রায় সব খালগুলোরও। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় শহরের বেশিরভাগ এলাকা। পর্যাপ্ত ধারণ ক্ষমতা না থাকায় বেশিরভাগ এলাকাতেই শুষ্ক মৌসুমে কৃষি, মৎস্য ও অন্যান্য প্রয়োজনে দেখা দেয় পানির সংকট। আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর বন্যা হয় নিত্যসঙ্গী। চলতি বছরের আগস্টের ভয়াবহ বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ হিসেবে খালগুলোর এমন বেহাল অবস্থাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। খালের মধ্যে গাছ পড়ে রয়েছে, ময়লা ফেলাইতেছে, পানি অপসারণ ঠিকভাবে হচ্ছে না। নদী খাল করে, তবে আশাপ্রদ বা সঠিকভাবে করা হয় না। দফায় দফায় উদ্যোগ নিয়েও খাল ও শাখা নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর পৌর কর্তৃপক্ষ নানা সীমাবদ্ধতার কথা বললেও সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানায়। অবৈধ বসতি বা দোকানপাট, ঘরবাড়ি গড়ে উঠছে, যার কারণে খালটি সংকুচিত হয়ে পড়ছে। খাল খননটা টেকসই করানোর জন্য অন্যান্য ডিপার্টমেন্টেরও এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এই পরিবেশটি ফিরিয়ে আনা সম্ভব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় ছোট বড় মিলে 244টি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবে 60%-ই অস্তিত্ব বিলীন হওয়ার পথে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদ আরও থাকছে। আজ বিসিবির জরুরি সভা, মূল এজেন্ডা বিপিএল। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল টি20 সূচি নিয়ে। খুব মাত্র 9 জন, নেই নিজস্ব ক্যাম্পাস ও আবাসিক হল। ভাড়া বাসায় চলছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠার 4 বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত সমস্যার সমাধানের দাবি শিক্ষার্থীদের, আর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। 5 তলা ভাড়া বাড়ি, এই বাড়িতে চলছে পাঠদান কার্যক্রম। এই চিত্র চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 3 বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা 291 জন, আর শিক্ষক রয়েছেন মাত্র 9 জন। নেই আবাসিক হল, শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া করা বাসা বাড়িতে। হল না থাকার কারণে আমাদের বাড়িওয়ালারা এমন আচরণ করে যেন আমরা কাজের লোক। ক্লাব করতে পারছি না, আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি না, বিভিন্ন কম্পিটিশনে যেতে পারছি না। এদিকে স্থায়ী ক্যাম্পাস না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটি যে একটি বিশ্ববিদ্যালয়, এটি মানুষ আশা ছাড়া বুঝবে না যে এটা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব একই। কয়েক বছর আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পাওয়া গেলেও নানা অনিয়মিততা ভেস্তে যায়। তবে নতুন করে আবারও উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে এটা নিয়ে একটা পত্র দিয়েছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জায়গা আমরা খুঁজবো কিনা। 2020 সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সময় সংবাদ। স্বাদ গন্ধের ভিন্নতার জন্য ইলিশকে বলা হয় মাছের রাজা। নদী, সাগর কিংবা উপকূলে ইলিশের বিচরণ, কিন্তু জেলে এবং ব্যবসায়ীরা বলছেন আগের মতো জালে ধরা না পড়ায় চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা যাচ্ছে না। তাই ইলিশের বিস্তার এবং প্রাচুর্যতা বিরোপণে গবেষণা চালিয়েছেন মৎস্য বিজ্ঞানীরা। ইলিশ রক্ষায়, প্রজনন এবং জাটকা মৌসুমে তা সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেছেন। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। 2 মাস ধরে সাগরের নোনা জল এবং নদীর মিঠা পানিতে ইলিশের বিস্তার নিয়ে গবেষণা চালিয়েছেন একদল মৎস্যবিজ্ঞানী। এই সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পানির নমুনা, গুণগত মান, ইলিশের ডিম এবং প্রজনন নিয়ে অন্তত 18টি পয়েন্টে গবেষণা করেন। চাঁদপুরের পদ্মা ও মেঘনা ছাড়াও আরও 5টি অভয়াশ্রম, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী এবং বরগুনার নদী, সাগর উপকূলে চলে তাদের গবেষণা। বিজ্ঞানীরা বলছেন ইলিশ বেড়ে ওঠার জন্য উপযুক্ত সুরক্ষা করা না গেলে ব্যাহত হবে উৎপাদন। ইতিমধ্যেই যার নেতিবাচক প্রভাব পড়েছে। পানির গুণাগুণ থেকে শুরু করে কত ভাগ ইলিশ যে ডিম সেল, অর্থাৎ স্পেন্ট ইলিশকে লোকালে পাইট বলে,
এইটা সংখ্যা নির্দেশনা দেয় যে ইয়েস ভালো হারে তারা ডিম ছাড়তে পেরেছে। তাদের বেড়ে ওঠার জন্য সুযোগ করে দিতে হবে। মেরিন ফিশিং এর ক্ষেত্রে টার্গেট ফিশিং অফ রাখতে পারলে ইলিশ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ মাছ আছে সমুদ্রের এবং আমাদের নদীর উভয় রক্ষা করা সম্ভব। এদিকে জেলেরা বলছেন আগের মতো ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, কারণ তার মধ্যে নির্বিচারে নিধন হচ্ছে জাটকা। তাই বন্ধ করতে হবে কারেন্ট জালের ব্যবহার। আগে যেরকম মাছ পাইতাম ওরকম মাছ এমন নাই, খেয়ে দিলে অনেক পাই 2টা 1টা বা 4টা এরকম মাছ পাই। কারেন্ট জাল, মুসি জাল, এই জালগুলো কিন্তু মাছের জীবন নষ্ট হয়ে গেলে এখন মাছ নাই বলতে গেলে চলে যায়। অন্যদিকে চাঁদপুর সহ দেশের বড় মোকামগুলোতে আগের মতো ইলিশ না মেলায় হতাশ ব্যবসায়ী নেতারা। আগে প্রতিদিন 2-4-5 হাজার মন মাছ হইতো, সেখানে 500 মন মাছ হয় না এবার। তাহলে বাড়লো কোথায়? এখানে বাড়ে নাই, বাড়বে তো বরিশাল 200 মনের উপরে মাছ হয় নাই। বাড়বে কোথায়? চিটাগাংও মাছ নাই। 100 মন মাছ বিক্রি করতে ওদের জান শেষ হয়ে যায়। তাহলে কোথায় মাছটা যায় কোথায়? ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখেন কয় মন মাছ আছে ইলিশ মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে দেশে বর্তমানে ইলিশের উৎপাদন 5,71,000 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে আসেন, ধন্যবাদ। এই পর্যায়ে আমরা রোড সিটি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ মাননীয় প্রধান অতিথির সাথে একটা ফটো সেশন করবো, এরপরে প্রধানমন্ত্রী চলে যাবেন। পরবর্তী পর্যায়ে আমরা একটা ফটো সেশন করবো। সংবাদ। আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। মূল এজেন্ডা বিপিএল। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল 3টায় শুরু হবে এই মিটিং। জরুরি সভা বলে ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে SMS এর মাধ্যমে। কোরআন পূরণের বাধ্যবাধকতা থাকায় সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ পাবেন পরিচালকরা। দরজায় কড়া নাড়ছে বিপিএল এর উন্মাদনা। 30 ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। সেই বিপিএল নিয়ে বিসিবির সবশেষ প্রস্তুতি। মূল এজেন্ডা বিপিএল হলেও আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল এর T20 ফরম্যাটে নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়েও। জাতীয় দলে ফিরতে প্রস্তুত এবাদত হোসেন। চোট পুনর্বাসন কাটিয়ে এনসিএল এর প্রত্যাবর্তনে নিজেকে আবিষ্কার করেছেন সেরা ছন্দে। বিপিএলে একই ধারাবাহিকতা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ সিলেট এক্সপ্রেসের। পেসারদের ভিড়ে নিজেকে এগিয়ে রাখছেন আলাদা কারণে। সিলেট থেকে সাবির মিথুনের প্রতিবেদন। লম্বা একটা ইনজুরির পরে আপনাকে রিকভার করা, এটা সত্যি আগে কখনো ইনজুরিতে পড়িনি, এটা বুঝতে পারতাম না। এই ইনজুরিতে পড়ার পরে রিহ্যাব জিনিসটা বুঝতে পারলাম যে এটা কতটা ডিপ্রেসড এবং কতটা হার্ডওয়ার্ক করা লাগে। এভরিডে সেম কাজ। মুশিব ভাই এটা জানে এবং রিয়াদ ভাইয়ের সাথেও শেয়ার করছিলাম, ওনারাও জানে এটা। বিপিএল আছে, আমি বিপিএলে ফোকাস করতেছি, দেখি বিপিএলটা ভালো সময় যদি যায়, ভালো পারফর্ম করতে পারে ইনশাল্লাহ। একটা করে আগাই। দেন চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক দূরে এখন পর্যন্ত। আমি চিন্তা করতেছি যে আপাতত বিপিএল সামনে আছে, ওটাতে ভালো পারফর্ম যাতে করতে পারি। 5 ইনিংসে 10 উইকেট, টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলিং ইকোনমি। নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট সিলেট এক্সপ্রেস। মাঠে ফিরতে কদিন আগে দলের সঙ্গে ভারত সফরে যায় এবাদত। ভেন্যু থেকে ভেন্যু ঘুরে কাজ করেছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির সঙ্গে। এখন নিজেকে আবিষ্কার করলেন সেরা ছন্দে। নাথান কেলির সাথে কাজ করেছি এবং ওখানে আমার ফাস্ট বোলিং কোচ ছিল আন্দ্রে অ্যাডামস, ওনাদের দুজনের সাথে কাজ করেছি। ফিল্ডিং কোচও ছিল। আমার ফিটনেস সেশনটা ওখানে আমার যে প্রোগ্রাম যেটা ছিল এমনভাবে সেট করা ছিল যে ওই সময়টা ওই 7-8টা দিন আমার অনেক একটা টাফ একটা গিয়েছিল, যার কারণে এখন আমার খেলাটা খুবই ইজি হচ্ছে। যে আমার রিদম যেটা পেয়েছি, আমি আসলে এটা সত্যি আমি অনেক খুশি। দলে ফিরতে অ্যাসিড টেস্ট বিপিএল। পেস বিপ্লবের মাঝে সে পরীক্ষায় এবাদতের সঙ্গে যোগ্য দাবিদার অনেকেই। তবে এই পেসার নিজেকে এগিয়ে রাখছেন দক্ষতায়। দেশের ক্রিকেটে এমন প্রতিযোগিতাকে দেখছেন ইতিবাচক হিসেবে। পেস বোলিং বিপ্লব যেটা শুরু হয়েছে লাস্ট 2021-22 থেকে, তারপরে থেকে আমাদের পেস বোলারদের মধ্যে একটা হেলদি একটা কম্পিটিশন শুরু হয়েছে।
যেটা এখনো কন্টিনিউ আছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস, পজিটিভ একটা জিনিস আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমার কাছে মনে হয় এই হেলদি কম্পিটিশনটা সব জায়গায় হওয়া উচিত। লাইক এখন ফাস্ট বোলার শুরু হয়েছে, কিছুদিন পরে টপ অর্ডারে শুরু হবে, মিডল অর্ডার শুরু হবে, লোয়ার অর্ডারে শুরু হবে, তখন অলরাউন্ডার খোঁজা শুরু হবে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।